এনজিও ট্রাস্টের মাধ্যমে কিভাবে রেজিস্ট্রি করবেন। ট্রাস্ট ট্রাস্ট বিভিন্ন রকমভাবে তার ক্লাসিফিকেশান আছে, বিভিন্ন ওয়ে আছে। ফার্স্ট জানতে হবে ট্রাস্টের অ্যাক্টটা কী। ট্রাস্টের অ্যাক্ট হলো ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্ট 1882। এই ট্রাস্টে আপনি কি করতে পারবেন, একটা প্রাইভেট ট্রাস্ট হয়, একটা পাবলিক ট্রাস্ট হয়, এবং সেই পাবলিক ট্রাস্টের মধ্যে বিভিন্ন কিছু হয়। চ্যারিটেবল ট্রাস্ট হয়, রিলিজিয়াস ট্রাস্ট হয়, এডুকেশনাল ট্রাস্ট হয়। তো বিভিন্ন পারপাসে ট্রাস্টটা ক্রিয়েট হয়। ট্রাস্টটা কে ক্রিয়েট করে? স্যাটেলর। স্যাটেলর মানে কে? যে উদ্যোক্তা বা ক্রিয়েটার বা ফাউন্ডার, উইথ দ্য ট্রাস্টি মেম্বার, যারা মেম্বার ট্রাস্ট বোর্ডে। সেই মেম্বারদের মধ্যে কেউ প্রেসিডেন্ট, কেউ সেক্রেটারি, কেউ ট্রেজারার, কেউ ভাইস প্রেসিডেন্ট, কেউ জয়েন্ট সেক্রেটারি, ট্রেজারার, এরকমভাবে বিভিন্ন ডেজিগনেশনও রেডি হয়। তো এখানে একটা গভর্নিং বডি বানাতে হয় বা অটোনোমাস বডি, যে বডিতে মিনিমাম 2 or 3 মেম্বার্স লাগছে। তাদের ডিজিগনেশান যদি দিতে চাই, বললাম প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, এবং সাথে তারা স্যাটেলার ট্রাস্টি তো থাকছেই। এবারে তাদের ডকুমেন্টস কী কী লাগবে রেজিস্ট্রি করতে গেলে? যে মেম্বারগুলো থাকছে তারা আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ফটো, এগুলো হলে হয়ে যাচ্ছে। এবারে অনেকের এরকম কোয়ারি থাকে কি, যে ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ করতে পারবে না। হ্যাঁ, ফ্যামিলি মেম্বারের মধ্যে অবশ্যই করতে পারে। আবার অনেকে বলতে পারে, আমি গভর্নমেন্ট সার্ভিস করছি, আমি কি ট্রাস্টের মেম্বার হতে পারি? ইয়েস, আপনি গভর্নিং সার্ভিস করুন বা যাই সার্ভিস করুন, আপনি চাইলে আপনি পার্ট টাইম হিসেবে যে কোনো অর্গানাইজেশনের সাথে মেম্বার হয়ে আপনি চ্যারিটি করতেই পারেন, সেখানে কোনো সমস্যা নেই। কারণ ট্রাস্ট আপনি যেটা পারপাস করবেন সেটা হচ্ছে চ্যারিটি, কারণ আপনি এনজিও, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন বা নন প্রফিট অর্গানাইজেশন, এনপিও। তো আপনি সেটা করতে পারবেন। এবার ট্রাস্টের একটা নাম লাগছে। এবার নামটা অনেকে বলছেন কীভাবে বুঝবো নামটা দেবে কি না। দেখুন, এখনকার টাইমে মনীষীদের নাম বা কাউন্সিল, বোর্ড, তারপর হচ্ছে কি ইন্ডিয়া, কলকাতা, এইরকম কিছু কিছু নামের প্রতি অনেকটা রেস্ট্রিকশন নিয়ে এসছে। তো সেরকম একটা ইউনিক নাম দেবেন, সেটা যেন কারোর কপি না হয়। বা আপনি যে নামটা চাইছেন, চাইলে আপনি আমাদের থেকে ভেরিফাই করিয়ে নিতে পারেন বা অফিস থেকে ভেরিফাই করিয়ে নিতে পারেন। তো এই নাম দিতে হচ্ছে, এবং এটা একটা অফিস অ্যাড্রেস। এবার অফিস অ্যাড্রেস প্রুফ হিসাবে কি সেম ইলেকট্রিসিটি বিল বা রেন্টেড হলে রেন্ট এগ্রিমেন্ট, এই ডকুমেন্টসগুলো লাগে। তো এই ডকুমেন্টসগুলো সেটা আমরা ভেরিফাই করে দিই। আমাদেরকে জাস্ট ট্রাস্টের নাম, অফিস অ্যাড্রেস, আর যে মেম্বারগুলো থাকবে তাদের কেওয়াইসিগুলো যদি দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা ডিড ড্রাফটিং করে আপনাকে দিয়ে দেবো, এবং আপনি সেটাকে রেজিস্ট্রি করতে পারবেন। যদি মনে হয় আপনি পারছেন না, দেন আপনি আমাদের সাথেও যোগাযোগ করলে আমরা আপনাকে সেই রেজিস্ট্রির কাজটা কমপ্লিট করে দিতে পারবো। এবারে ওইগুলো দেওয়ার পরে ট্রাস্ট ডিড ড্রাফট করতে হচ্ছে। এবার ট্রাস্ট ডিডটা যখন ড্রাফট করবেন, সেই ডিড ড্রাফটিংটা হচ্ছে মেন। কারণ যদি যে ডিড ড্রাফট করবে তার যদি ডিড ড্রাফটিংয়ের বিষয়ে নলেজ না থাকে, বা সে যদি কোয়ালিফাইড কোনো সিএ বা লয়ার না হয়ে থাকে, তো ট্রাস্ট রেজিস্ট্রি হচ্ছে লয়ারের কাজ, এবং লয়ার এটার বিষয়ে এক্সপার্ট হয়ে থাকে। সমস্ত লয়ার না, কিছু কিছু লয়ার এই বিষয়ে এক্সপার্ট থাকে। তো তাদেরকে দিয়ে যদি আপনি ডিড ড্রাফটিং করেন, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে না। কিন্তু কোনো দালাল, এজেন্ট বা যে জানে না, তাকে দিয়ে আপনি হয়তো ডিডটা ড্রাফটিং করালে, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম আজ না হয় কাল হবে, আর এবং সেটার জন্য আপনাকে বড়সড় ক্ষতি হতে পারে, সমস্যার সম্মুখীন হতে পারে। তো ট্রাস্ট রেজিস্ট্রির বিষয়েও সেটাকে আপনাকে আগে সমস্ত কিছু দেখে নিতে হবে, কারণ এটা ভাইটাল একটা ডকুমেন্টস। তো সেই ডিড ড্রাফটিংটা করতে হবে প্রপারভাবে, সঠিকভাবে। ডিড ড্রাফটিংটা হয়ে গেলে সেই ডিডটা ভেরিফিকেশানের জন্য রেজিস্ট্রি অফিসে সাবমিট করতে হবে। তারপরে সেটার কোয়ারি হবে, তারপর রেজিস্ট্রির ডেট ফাইনাল হবে। সেই ডেটে সমস্ত মেম্বাররা প্রেজেন্ট হবে, এবং সেই ডেটে প্রেজেন্ট হয়ে যাওয়ার পরে তাদের সেখানে সিগনেচার, থাম, ফটো তুলবে। তোলার পরে ফাইনালি রেজিস্ট্রি হয়ে যাবে, এবং রেজিস্ট্রেশন নাম্বার বা ডেট নাম্বার বেরিয়ে যাবে। এবার ট্রাস্টে অনেকে বলেন যে ট্রাস্টের রেজিস্ট্রেশন নাম্বার বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কোনটা। দেখুন, ট্রাস্ট ডিডের অ্যাকচুয়ালি আলাদা করে কোনো রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন নাম্বারটা হয় না। রেজিস্ট্রেশন নাম্বারটা, ওটা ডিড নাম্বার যেটা আছে সেটাকে রেজিস্ট্রেশন নাম্বার হয়। আর ডিডের পিছনে একটা সার্টিফিকেট অ্যাটাচ করে, যেখানে হচ্ছে কি সমস্ত কিছু লেখা থাকে, ওটা হচ্ছে কি সার্টিফিকেট হিসেবে অ্যাপ্লিকেবল হয়। তো ওই যে জিনিসটা নিয়ে এবার আপনি আপনার যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসগুলো করতে পারবেন। এবার বলেন, এই ট্রাস্টটা দিয়ে কি অল ওভার ইন্ডিয়াতে কাজ করা যায়? হ্যাঁ, এই ট্রাস্টটা দিয়ে আপনি অল ওভার ইন্ডিয়াতে আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না।
এবং তার সাথে সাথে ফার্দার যে ডকুমেন্টেশনগুলো আফটার ট্রাস্ট, যেমন 12A ফর ট্যাক্স ফান্ড সেভিংয়ের জন্য, 12AB যেটা 80G ছিল সেখানে ফর ট্যাক্স ডিডাকশানের জন্য, কেউ যদি ডোনেট করে ট্যাক্সে ছাড় পাবে। তারপর এনজিও দর্পণ, তারপরে হচ্ছে কি এমএসজেই ই অনুদান, তারপরে সিএসআর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি সিএসআর ফান্ড রিসিভ করার জন্য, তারপর এফসিআরএ ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট ফরেন ফান্ড রিসিভ করার জন্য। এই রকম অনেক ডকুমেন্টেশন হয়, সেটা তারপরে আপনারা ট্রাস্ট রেজিস্ট্রি হয়ে যাওয়ার পরে প্যান কার্ড করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে এই ডকুমেন্টসগুলো করতে পারবেন ফার্দার বেনিফিটস নেওয়ার জন্য বা বেনিফিটস পাবলিককে দেওয়ার জন্য। তো এইভাবে আপনি আপনার এনজিও রেজিস্ট্রেশন ট্রাস্টের মাধ্যমে করতে পারবেন এবং কাজও করতে পারবেন এবং সমস্ত গভর্নমেন্টের সুযোগ সুবিধাও আপনি পেতে পারবেন। চেষ্টা করবেন অভিজ্ঞ ট্রাস্ট রেজিস্ট্রেশন এক্সপার্ট কোনো অ্যাডভোকেটকে দিয়ে কাজ করানোর। আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করুন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অলওয়েজ সতর্ক থাকবেন।